কুয়াশা। এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমি। প্রতিবারের মতন শুরুতে রয়েছে একটি গল্প এবং এই গল্পটি পড়ে শোনাবে সেতু। সেতুর গল্প পড়া শোনানো শেষ হলে পরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কাহিনীতে, অর্থাৎ যেখানে আমরা একটি কাহিনী নাটকের মাধ্যমে শুনবো। তো আসুন তাহলে শুরু করে ফেলি আজকে প্রথম গল্পটি খুব অদ্ভুত নাম। আজকে প্রথম গল্পটির নাম হচ্ছে আগুন লাঠি, সোনার মোহর ও কালো বেড়ালছানা। লেখক মুস্তাফা নাশাদ। আজকের নামটা আবারও বলছি, অনেক একটু বড় নাম, আগুন লাঠি, সোনার মোহর ও কালো বেড়ালছানা। আর পড়ে শোনাবে সেতু। চলুন তাহলে প্রথম অংশটি এখন শুনি, তারপর সরাসরি চলে যাব ছোট্ট একটা বিরতির পর দ্বিতীয় অংশে, তারপরে আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবেন। ABC Radio 89.2 FM কুয়াশা। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। সবটাই মায়ের কাছে শোনা। মা আবার শুনেছিলেন তার মায়ের কাছে, তার মা শুনেছিলেন তার মায়ের কাছে। কাজেই এই কাহিনী বানানো না সত্যি সে বিষয়ে কোনো প্রশ্ন তুললে আমি তার উত্তর দিতে পারবো না, তা আগেই বলে রাখছি। যখনকার কথা বলছি তখন কিন্তু আজকের এই কলকাতাটা ফুলে ফেপে এত মোটাসোটাও হয়নি, আর শহর ছাড়িয়ে গা গ্রামের দিকে তার হাত পাও ছড়াতে ছিটাতে শুরু করেনি। তখন সন্ধে নামার বহু আগে থেকেই যে যার ডেরায় ফিরে যেত। সন্ধে মানেই ডাকাতের রাজত্ব। শহরের কয়েকটি বনেদি রাস্তায় মিটিমিটি গ্যাসের বাতি জ্বলত, বাকিগুলোতে টিম টিম করত রেডির তেলের বাতি। তারপরও যেগুলি বাকি থাকতো তাদের কিছুই জ্বলত না। শহরকে বের দিয়ে বাগবাজারের মুখ থেকে টানা মারাঠা ডিচ নামে খাল। খালের উপর যে পোলগুলো ছিল তার উপর রেলওয়ে লেভেল ক্রসিং এর মতো লোহার মোটা মোটা থামের গেট করা ছিল। রাত হলে গেট ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হতো, যাতে পোলের উপর থেকে ডাকাত দল গাড়ি হাঁকিয়ে বা ঘোড়া ছুটিয়ে এপারে এসে খুন জখম ডাকাতিগুলো করতে না পারে। রাজাবাজার মোড় থেকে সরু এক ফালি রাস্তা ধুকতে ধুকতে অল্প কিছুটা পূবে গিয়েই আজকের ফুলবাগানের কাছে মুখ থুবড়ে পড়ে পথ হারিয়েছিল। তারপর যতদূর চোখ যায় শুধু ধুধু মাঠ, চলা জায়গা, তাল সুপারির গাছ, আর মাঝে মধ্যে দূরে কাছে ছড়ানো ছিটানো গুটি কয়েক ঘর। ওখানেই ছিল দিদিমার মায়ের মামার বাড়ি। সপ্তাহে 3 দিন, অর্থাৎ একদিন অন্তর একদিন জল গাড়ি আসতো খাবার জল নিয়ে। তখন সবাই হামলে পড়ে যে যার কলসি, জ্বালা, ডাবর, ডেচকি এগুলো সব ভরে রাখত। অনেকে আবার জল গাড়ির জল নিতও না, ভয়ে, বাঁচার তাগিদে। জল থেকে কিরকম একটা গন্ধ বেরোত বলে বলা তো যায় না, জলে বিষ-টিষ মিশিয়েও দিতে পারে। কালা আদমিদের যা ঘেন্না করে লালমুখ সাহেবরা, তা কি আর কারো জানতে বাকি আছে? তাই অনেক দূরের পুকুরের বা কুয়োর জলই খেত তারা। সকাল হলেই ধোপার দল আসতো গাধার পিঠে ডাই করে নোংরা জামা কাপড় নিয়ে। গোটা মাঠ জুড়ে সিদ্ধ করত, কাচতো, শুকোতো। তারপর বেলা না গড়াতেই সবাই ফিরে যেত। যতক্ষণ তারা থাকতো ততক্ষণ একটু হইচই গুলজার হতো, তারপর আবার সব শুনশান। সন্ধে নামতে না নামতেই ডাকাতের ভয়ে সবাই দৌড়ে খিলেটে বসে থাকত। অবশ্য তাদের এই উটকো আপদের হাত থেকে বাঁচাবার জন্য একদিন সবাইকে দারুণ চমকে দিয়ে দল বল নিয়ে ছুটে এসেছিল একদল লাল মুখ গোড়া সাহেব। তারা গ্রামে সারাদিন রইল, বন বাদার ঝোপ ঝাড় সব ঘুরে ফিরে দেখল, তাদের নোংরা মেটে দেওয়ায় বসল, আর এনামেলের তোবড়ানো মগের জল চেয়ে খেলো এবং যাবার সময় সন্টা মার্কা একজন গুফো লাল পাগড়িওয়ালাকে দেখিয়ে বলল যে এবার থেকে রোজ সন্ধে হলেই আগুন লাঠি নিয়ে তোমাদের রাত পাহারা দিতে আসবে এই লোকটি। তোমরাও বাবু রাতের বেলা একটু সজাগ থাকার চেষ্টা করো, কেমন? তারপর থেকে সবাই যে যার কুঠুরিতে রাতের বেলা পালা করে জেগে থাকতে শুরু করলো। আর চোখ থেকে ঘুম তাড়াবার জন্য হয় কোরআন নয়তো গীতা পাঠ শুরু করলো।
বেশ নিশ্চিন্তেই দিন কাটতে লাগলো তাদের, কোনো ঝুট ঝামেলা নেই। সন্ধে হলেই বেটে বোঝা এসে রেড়ির তেলের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে যেত, আর তার যাবার পরই সেই সন্ডামার্কা লোকটা আগুন লাঠির হাতে হাজির হতো। চুরি ডাকাতি ভয় ভাবনা কাকে বলে যখন সবাই প্রায় ভুলতে বসেছে, ঠিক তখনই পাকা গুটি কেচে দিল ওই জনম করে কেলো শেখের বিবি ফুলি। কেলো শেখ শহরে গিয়ে পাড়ায় পাড়ায় নকশা কাটা খড়ম বিক্রি করত। বাড়ি বসে 2-3 দিন ধরে তৈরি করত, তো একদিন শহরে গিয়ে ফেরি করে বিক্রি করত। খুব কষ্টের সংসার তার, কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল আর কি। 7-8টা ছেলেপুলের চ্যা ভেতে তার ঘর সব সময় সরব, কখনো কামড়া কামড়ি তো কখনো আবার চুলোচুলি। যদি তাও না হয় তো খাবার জন্য আছাড়ি পাছাড়ি, কান্নাকাটি, চিল চিৎকার। অগত্যা কেলো শেখের বউ পাড়ায় বেরোত মালসা নিয়ে ফ্যান চাইতে। তখন এত গন্ডার দিন ছিল না, তাই লোকে ফ্যানের সঙ্গে মুঠো চুটকি ভাত, একটু নুন ও 2-4 ফোঁটা সর্ষের তেল দিতেও ভুল করত না। সেই কেলো শেখেরই হাড় জুড়ানো ব্যায়াম হলো, সবসময় তার শীত শীত করে আর মুখ দিয়ে ভাল্লুকের মতো হু হু শব্দ ছাড়ে। কত কবজ তাবিজ, জল পড়া, তেল পড়া, যে যা বলল তাই করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না যখন, তখন আবাদে গিয়ে নামি ওঝা গুলুগুনিককেও এনে দেখানো হলো। সর্ষে পড়া, কড়ি চালা, বান মারা, কত কিছুই না করলো ওস্তাদ। তবে ওই অবধি কিছুই হলো না। তাই দেখে পাড়াপড়শি সৎ পরামর্শ দিল যে ওকে গরুর গাড়িতে শুয়ে কলকাতায় নিয়ে যা, সাহেব ওই গোড়াদের হাসপাতালে একটিবার দেখা, দেখিস ভালো হয়ে যাবে। তবে এতগুলো বাচ্চা কাচ্চা, খোদা না করে কিছু একটা হয়ে গেলে তখন কি করবি রে? কথা শোন, যে ছাড়। তা কেলো শেখের বউ ফুলি কিছুতেই কারোর কথা শুনল না, উল্টো লালমুখ গোড়াদের সাপ সাপান্ত করে সাফ জানিয়ে দিল যে সে ও পথে কিছুতেই যাবে না। এমনকি তার খসম মারা গেলেও না। ওই মুখ পোড়াদের দেওয়া রুটি জল খেয়েই না আজুরি বিপদ। দরকার হলে বাবার থানে যাবে, পীরের দরগায় যাবে, 5 বাড়ি ভিক্ষে করে ছেলেপুলেদের মানুষ করবে, বড় করবে, খসমকে সারিয়ে তুলবে, তবেই না দুলু ঘরামির বেটি। হঠাৎ যেন গোটা গ্রামের মাথায় দুর্যোগ ঘনিয়ে এলো। সন্ধে না হতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি, এবং তার সঙ্গে তাল মিলিয়ে একটু পরেই শুরু হলো বাতাসের তাণ্ডব নৃত্য। তাল সুপারির গাছগুলো মাটি থেকে উঠে দূরে, অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। কারোর ঘরের চাল বাতাসে উড়িয়ে নিয়ে গেল, তো আবার কারোর মেঝের দেয়াল খসে পড়ল।
লোকজন সব দিশেহারা, সবকিছুই লণ্ডভণ্ড। রেড তেলের খুঁটি, বাতিগুলো সব কাটা কলা গাছের মতো মাটিতে শোয়ানো। চারিদিক ঘুট ঘুট অন্ধকার। মনে হচ্ছিল মোটা কালো কম্বলে গোটা গ্রামটাকে কে যেন আগা পাশতলা ঢেকে রেখেছে। সবাই কিংকর্তব্য বিমূঢ়। এমন সময় শুরু হলো বাতাসের ঘূর্ণানি। কান খাড়া করে শোনার চেষ্টা করতে বাতাসে ভেসে এলো দূর থেকে ঘোড়ার খুরের শব্দ। তারপর বাতাসে খুরের শব্দ মিলিয়ে যেতে না যেতে মানুষের ঘোর কাটতে না কাটতেই সবাই অবাক হয়ে দেখল যে তাদের আশপাশের সমস্ত মাঠ ঘোর শহরে ভরে আছে। এক একটা ঘোড়ার উপর এক একজন ইয়া লম্বা চওড়া দশাশই চেহারার টকটকে ফর্সা মানুষ বসে রয়েছে। রাগে আর ক্ষোভে তাদের চোখগুলো দপদপ করে জ্বলছে। লালমুখ গোড়া সাহেবগুলো তাদের কাছে নেহাতি শিশু বলেই তাদের মনে হচ্ছিল। ABC Radio 89.2 FM. কুয়াশা। ভালো 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 headphones কানে দিয়ে ABC Radio non-stop সাথে আছে। ভালো 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 headphones কানে দিয়ে ABC Radio সাথে আছে সবখানে। ABC Radio 89.2 FM. কুয়াশা। একটু পরেই দুজোড়া ঘোড়ায় টানা একটা মস্ত চৌঘুড়ি গাড়ি এসে থামলো ফুলির বাড়ির দোরগোড়ায়। গাড়ি থেকে নামলেন কালো বোরখা পরা একজন সেই রকম তেল ঠেঙা ফর্সা মহিলা। আর তার পিছু পিছু নামলো আরো দুজন তার মতোই ফর্সা মহিলা, চামড় দিয়ে তাকে বাতাস করতে করতে। তারপর অতি কষ্টে মাথা হেট করে কোনো মতে তারা বাড়ির ভিতর ঢুকলেন। কৌতূহল চেপে রাখতে না পেরে পাড়াপড়শিরাও দু চারজন ঘরের মধ্যে ঢুকে পড়ল রহস্যটা জানার জন্য। সেই কালো বোরখা পরা ভদ্রমহিলা ফুলের চুলের মুঠি ধরে রাগে দাঁত পিষতে পিষতে কোরকে বললেন, ওরে নেমুখারাম, তোর এত সাহস যে আমার বাচ্চার গায়ে হাত তুলিস? তোর এইবার বারন্ত কার জন্য রে? তা এরই মধ্যে ভুলে গেলি? সত্যি তোরা সবই পারিস, মানুষের পক্ষে না, তাই তোদের পক্ষে এমনটি করা সম্ভব। ফুলি কেন? ফুলির 14 পুরুষও এমন ব্যাপার স্যাপার গোষ্ঠীর কানেও দেখেনি। তাই ফুলি ব্যাপারই মূর্ছা যেতে যেতে অতি কষ্টে ঢোক গেলে বলল, কি বলছেন আপনি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনার বাচ্চাকে কোন দুঃখে মারতে যাব আমি? সে তো কোনো কসুর করেনি, কোনো ক্ষতিও করেনি আমার। মারিস নি তুই? চোখ পাকিয়ে ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন। মুশকিল, বলছি তো আমি মারিনি। ফুলি ভয় কাটিয়ে একটু ধাতস্থ হতে হতে বলল, মিথ্যা বলতে যাবো কোন দুঃখে? আপনি নিশ্চয়ই ভুল করছেন। এ বাড়িতে আজ সারাদিন অন্য কারোর কোনো ছেলে পুলেই আসেনি। আবার চোপা, মিথ্যে কথা বলছিস মুখের উপর। ভদ্র মহিলা রাগ সামলাতে না পেরে ঠাস করে ফুলির মুখে এক চড় বসিয়ে দিলেন। ফুলি চোখে সর্ষে ফুল দেখল। চড় খেয়ে দালান থেকে ছিটকে গিয়ে উঠোনে পড়ল। ভদ্রমহিলা বোরখার ভিতর থেকে একটা ফুটফুটে সুন্দর
বছর 3-4-এর গোলগাল বাচ্চা বার করে ফুলিকে দেখিয়ে বললেন, একে চিনতে পারছিস? ভালো করে দেখ এর ঘাড়ে আঁশবটির পুরনো দাগ আছে কিনা। আর অমনি ফুলির কথা মনে পড়ে গেল হপ্তাখানেক আগের দুপুরবেলার একটা সামান্য ঘটনা। ফুলি তখন কেলো শেখের জন্য ঝোল চাপাবে বলে এক মনে মাছ কাটছিল। বড্ড বেলা হয়ে গেছে আজ, আর তার হাতের কাছে ঘুরঘুর করছিল একটা কালো বিড়াল ছানা। তাড়ালেও নড়তে চাইছিল না, তাই বিরক্ত হয়ে আশকোটা বটির একটা আলতো ঘা দিয়েছিল ঘাড়ে। বাচ্চাটার ঘাড়ের পর চোখ পড়তেই ফুলির ভিন্ডি খাওয়ার মতো অবস্থা হলো, যেন ভূত দেখলো। ফুলি ঢোক গিলে বলল, আমি তো একটা ছোট্ট বিড়াল ছানাকে মেরেছিলাম। আমাদের বাড়ি ওটি রোজই আসে, আমার ছেলের সঙ্গে সারাদিন খেলাধুলা করে, তারপর সন্ধে নামলে কোথায় যে চলে যায় কে জানে। আপনার ছেলেকে আমি মারিনি তো, তাছাড়া এই ছেলে তো কোনদিন আমার বাড়ি আসেনি। তুই যাকে বেড়াল ছানা ভাবছিস, আসলে ওটা বেড়াল ছানা নয় রে, আমারই একমাত্র আদরের সন্তান এই জিশান। ভদ্রমহিলা রাগে ও ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বললেন, আমরা জিন, খেয়াল খুশি মতো চেহারা পাল্টাতে পারি। আমরা আগুন দিয়ে তৈরি আর তোরা মাটি দিয়ে, তাই আমরা তোদের দেখতে পাই, কিন্তু তোরা আমাদের দেখতে পাস না। ভদ্রমহিলা একটু থামলেন, তারপর আবারও বলতে শুরু করলেন, জিশান সেদিন পুকুর ধারে খেলা করছিল, আর ওকে সাধারণ বেড়াল ছানা ভেবে আব্দুল খান শামার কুকুর খাড় মটকাবার জন্য তাড়া করেছিল। তাই দেখতে পেয়ে তোর ছেলে ছুটে গিয়ে ওকে বাঁচিয়েছিল। সেই থেকেই তোর ছেলের সঙ্গে ওর খুব দোস্তি। তাই পাতাকুরুনি বুড়ির রূপ ধরে রোজ সকাল হলেই ওকে তোদের বাড়ি ছেড়ে দিয়ে যায়। সারাদিন তো তোদের বাড়িতেই থাকে, এটা ওটা ঘাটে নষ্ট করে বলেই না রোজ সকালবেলা বালিশের তলা থেকে একটা দুটো করে সোনার মোহর ও বেশ কিছু খোবানি পাস। সেই খোবানি খেয়েই না তোর খসমের রোগ সারল। আর আমারই দেওয়া মোহরের দৌলতে না তোদের আজই বাড়ন্ত। আর সেই তুই কিনা। এমন সময় চেঁচামেচি হই হট্টগোলের আওয়াজ শুনে কাঁচা ঘুম থেকে জেগে বাইরে বেরিয়ে এলো ফুলের ছোট ছেলে। সে অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে সবাইকে দেখছে। তার মুখে ভয় কোনো কথা সরছে না। তাকে দেখতে পেয়েই বোরখার ভেতর থেকে মিউ মিউ করতে করতে বেরিয়ে এলো একটা ছোট্ট কালো বিড়াল ছানা। কদিন পরে হাতের নাগালের কাছে প্রাণের বন্ধুকে পেয়ে ফুলের ছেলে তার মায়ের মতো তাকে চিনতে ভুল করল না। সে তাকে কোলে তুলে নিয়ে আদর করতে শুরু করলো। আর সেই অভাবনীয় দৃশ্য দেখে সবাই চুপ, কেউই কোনো কথা বলছে না, কি যেন ভাবছে, চিন্তা করছে। আর ঠিক সেই সময় ফুলি হাউমাউ করে কেঁদে ভদ্রমহিলার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমার ঘাট হয়েছে মাগো, বুঝতে পারিনি, আমায় এবারের মতো ক্ষমা দাও। তা হবে না, দোষ যখন করেছিস শাস্তি তখন তোকে পেতেই হবে। ভদ্রমহিলা একটিও নরম না হয়ে সপ্তমী গলা ছড়িয়ে বললেন, এই কে আছিস, একে গাড়িতে নিয়ে গিয়ে তোল। তার হুকুম শোনা মাত্র সঙ্গী দুজন মহিলা হির হির করে তাকে টেনে নিয়ে চলল বাইরে দাঁড় করানো জুরি গাড়ির দিকে। ফুলি কেঁদে বুক ভাসালো, কত আছাড়ি পাছাড়ি খেলো, নাকে কানে খত দিল, তাতেও ভদ্রমহিলার মন করল না, রাগ পড়ল না একটুও। এমন সময় জিশান ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার বন্ধুর মাকে যদি তুমি ক্ষমা করে ছেড়ে না দাও, তাহলে আমিও তোমার সঙ্গে আর বাড়ি যাব না। অগত্যা ছেলের জেদের কাছে মাকে হার স্বীকার করতে হলো। ফুলিকে শেষ তক ক্ষমা করে ছেড়ে দিলেন তিনি। আর যাবার সময় শাসিয়ে বলে গেলেন, তোদের বার বরণ তো এখানেই ইতি, যেমন আছিস তেমনি থাকবি, এর চেয়ে বেশিও হবে না কমও হবে না। তারপর আবার বাতাসে টকবক 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 শব্দ ছড়িয়ে পলকে সবাই কুকুরের মতো সেখান থেকে উবে গেল।
সেই দৃশ্য দেখে রাত পাহারাদার লাল পাগড়ি আগুন লাঠিওয়ালা বাবাকেও মাগো বলে ভিমড়ি খেয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর থেকে কেউ আর লাল পাগড়িওয়ালা বা কালো বেড়াল ছানাটাকে এ তল্লাটে দেখেনি। ABC Radio 89.2 FM. কুয়াশা এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্পটি কুয়াশায়। আজকের প্রথম গল্পের নাম আগুন লাঠি, সোনার মোহর ও কালো বেড়াল ছানা, লেখক মোস্তফা নাশাদ, এবং এতক্ষণ এই গল্পটি পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পে যাবার আগে গল্পের নাম জানাচ্ছি না, কিন্তু গল্পের লেখক যে তার নামটি জানিয়ে দিচ্ছি। আজকে এখন যে কাহিনীটি শুনবেন সেটা লিখেছেন মশিউর রহমান শান্ত। আসুন তাহলে প্রথম পর্ব শুনবো, তারপর আবার ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শারমিন। ABC Radio 89.2 FM. কুয়াশা বেলা 12:30 কিংবা 1টা বাজে। এই সময়টা একটু কেমন যেন থমকে যাওয়ার সময়। সবাই কেমন যেন আলসে হয়ে যায়। দুপুরের খাবারের পর তো আরো বেশি আলসেমি লাগে। তবে দেলওয়ার সাহেব পরিশ্রমী মানুষ, তাকে আলসেমি স্পর্শ করতে পারে না। এই সময় তিনি চেষ্টা করেন অন্য কোনো কাজে মন দিতে। দেলওয়ার সাহেবকে খুব বেশি ধনী না বললেও মোটামুটি ধনী ব্যক্তিই বলা যায়। তার একটি মেয়ে, 8টি দোকান আর একটি বাড়িও আছে। দেলওয়ার সাহেব অদ্ভুত কোনো কারণে বিয়ে করেননি। তবে বিয়ে না করলেও আত্মীয় স্বজন তো মানুষের থাকে, দেলওয়ার সাহেবের সেটাও নেই। কোনো আত্মীয়র সাথে দেলওয়ার সাহেবের তেমন কোনো যোগাযোগ নেই। তবে থাকার মধ্যে তার একটি পালক পুত্র আছে, এবং সেই পালক পুত্রটির নাম পূর্ণ। সত্যিকার অর্থে পূর্ণবান যেমন হয়, ছেলেটিও তাই। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনোই পূর্ণ তার পালক বাবার সাথে খারাপ ব্যবহার করেনি। বরং দেলওয়ার সাহেবই পূর্ণকে সবসময় ঝাড়ির উপর রাখেন। পূর্ণ এগুলো কখনোই গায়ে মাখে না। ছেলেকে নিয়ে মনে মনে গর্ব করলেও কখনো সেটা প্রকাশ করেন না তিনি। পূর্ণ এই মুহূর্তে একটু দূরেই দাঁড়িয়ে আছে। পূর্ণর বয়স এখন 23। কি অদ্ভুত, কিভাবে যে এত বড় হয়ে গেল ছেলেটা, সময় যে কোত্থেকে কোথায় চলে এলো বুঝতেই পারছেন না তিনি। পূর্ণ দূর থেকে দাঁড়িয়ে দেখছে বলে দেলওয়ার সাহেব ডাক দিল পূর্ণকে। কি দেখা হচ্ছে? কাজ নেই কোনো? কিছু দেখছি না বাবা। মিলে গিয়েছিলি, ক্যাশের খবর নিয়েছিস? দোকানে কি অবস্থা সেই খবর নিয়েছিস কিছু? না বাবা। শুধু হাত পা ছড়িয়ে ঘুরলে চলবে? কোনো কাজ কাম নাই কিছু? তাল গাছের মতো লম্বা হয়েছিস, কোনো কাজ করতে পারিস না? কি করতে হবে বাবা বলুন? আমি এই দিকে আপনার হিসেবের ভুলগুলো ঠিক করছিলাম। একটু ব্রেক নেব ভাবছিলাম, তাই দাঁড়িয়ে দেখছিলাম আপনি কি করেন। আমাকে দেখার কি আছে? আমি কি সালমান খান? আপনি আমার বাবা। বাবাকে দেখতে হলে শাহরুখ খান কিংবা সালমান খান হতে হয় না। সিনেমার ডায়লগ দাও না, যা এখান থেকে এখন। মিলের কিছু হিসাব গড়মিল আছে, ওগুলো ঠিক কর। আর এখানে ম্যানেজারকে বল আমার সাথে দেখা করতে। জি বাবা, আমি বলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ম্যানেজার দিলীপ দেলওয়ার সাহেবের সামনে চলে আসলো। দিলীপ ঘাঘু লোক। কিছু লোক থাকে যারা পূর্বজন্মে শিয়াল ছিল। দিলীপ ঠিক সেই গোত্রের, একদম ধূর্ত একজন মানুষ। তবুও দেলওয়ার সাহেব দিলীপকে অনেক বড় দায়িত্ব দিয়ে রেখেছেন, কারণ দিলীপ ব্যবসাটা খুব ভালো বোঝে। দিলীপ ঝুঁকেই মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকেন। চোখের দিকে তাকিয়ে কথা বলতে তিনি ভয় পান। আসলে যে তিনি ভয় পান তা কিন্তু না, এগুলো সব দিলীপের কলা কৌশল। এগুলো অবশ্য দেলওয়ার সাহেব বেশ ভালোই বোঝেন, তবু তিনি কিছু বলেন না। দিলীপ ঝুঁকেই দেলওয়ার সাহেবকে বলল, স্যার কি অসুস্থ? না। আচ্ছা, তুমি সবসময় আমাকে একই প্রশ্ন করো কেন বলো তো? আপনার শরীরের খোঁজ খবর রাখতে ভালো লাগে স্যার। আমাকে নিয়ে তোমার চিন্তা দেখে আমি খুশি। এখন বলো,
আমার ছেলেটা কেমন? আপনার ছেলে কিভাবে স্যার? একটা কথা বলি স্যার, যদি কিছু না মনে করেন। কি বলো? পালক পুত্র স্যার, আজীবন পালকই থাকে। কখনো এদের মাথায় তুলতে যাবেন না, মাথায় উঠে গেলেই সব শেষ। এ ধরনের কথা আমার সামনে আর কখনো বলবে না। আজ বলেছ, এরপর যেন আর বলতে না শুনি। অবশ্যই স্যার, অবশ্য আপনার ছেলের কাজে মন আছে, সে মন দিয়ে কাজ করে। আচ্ছা, তুমি এখন যাও। পূর্ণ কি বের হয়ে গেছে? জি স্যার, একটু আগে আপনার রুম থেকে সে বের হয়ে গেছে। ঠিক আছে, যাও। স্যার, আপনার কাছে দুজন লোক আসছে, আপনি কি কথা বলবেন? কে আসছে? বুঝতে পারছেন না তো স্যার? আচ্ছা ঠিক আছে, পাঠাও। কিছুক্ষণের মধ্যে দুজন লোক এসে দেলোয়ার সাহেবের রুমে এসে ঢুকলো। দেলোয়ার সাহেব অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছেন। তাদের আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন না। কি জন্য এসেছেন তারা সেটাও বুঝতে পারছেন না। তিনি কিছু বলবার আগেই দুজনের একজন বলে উঠলেন, আপনার নাম দেলোয়ার? জি, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। মরার পরে উপরে গিয়ে চিনবেন, কোনো সমস্যা নেই। মানে? দেলোয়ার সাহেব মারা গেছে। দুজন সন্ত্রাসী এসে দেলোয়ার সাহেবের বুকে খুব কাছ থেকে গুলি করেছে। পূর্ণ যখন এই খবর পেয়ে বাবার সামনে এসেছে, ততক্ষণে দেলোয়ার সাহেবের মৃত্যু হয়ে গেছে। পুরো এলাকাতে থমথমে অবস্থা। দেলোয়ার সাহেবের কোনো শত্রু ছিল না। ওনার মতো ভালো মানুষকে গুলি করা হবে, এটা চিন্তা করতে সবার কেমন যেন লাগছে। পুলিশের এক তদন্ত কর্মকর্তা আল জুবায়ের আহমেদ এসেছে এই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে। একদমই অল্প বয়সী তরুণ অফিসার। লাশ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেলে ময়না তদন্ত করবার জন্য। পুলিশের সামনে বসে আছে ম্যানেজার দিলীপ। পূর্ণ লাশের সাথে সাথে আছে। বাবাকে এক মুহূর্তের জন্যও সে চোখের আড়াল করতে চাচ্ছে না। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে তার বাবা মারা গেছে। এদিকে জুবায়ের আহমেদ প্রথমেই দিলীপকে জেরা করবার মতো করে প্রশ্ন করতে শুরু করেছেন। তো দেলোয়ার সাহেবকে গুলি করার আগে আপনি ওনার রুমে ছিলেন? জি স্যার, কিন্তু ওনার সঙ্গে কথা বলে আমি বের হয়ে গিয়েছিলাম। তখনই দুজন ঢুকলো, আর তখন স্যারকে। কিন্তু দেলোয়ার সাহেবের পিয়ন যে প্রথমেই বললেন উনি দেখেছে আপনি ওই দুজনের সাথে কথা বলছেন, তারপরই তারা রুমে ঢুকেছে। কি বলেন স্যার? আমি তো ওই দুজনকে চিনিই না। আমি গিয়ে কি কথা বলবো? আপনাদের পিয়নকে ডাক দিন। আমি একটু আগে যার সাথে কথা বলেছি তাকে ডাকবেন। আল জুবায়ের আহমেদ ঘটনাস্থল থেকে ঘটনা বের করবার চেষ্টা করছেন। ওনার ধারণা উনি খুব দ্রুত সব বের করে ফেলতে পারবেন। ওনার নিজের উপর নিজের বিশ্বাস অনেক বেশি। পিয়নের দিকে তাকিয়ে আল জুবায়ের বললেন, আপনি কি যেন দেখেছিলেন বলুন তো? আমি স্যার এখানের পিউন, বড় স্যারের চাপ মানিয়ে আনি। আমি কিছু জানি না। আপনি কি করেন সেটাকে জানতে চেয়েছে। আপনি কি দেখেছেন সেটা বলুন। আমার বয়স হয়েছে স্যার, আমার কিছু মনে থাকে না। একটু আগে কি বলেছিলেন সেটা ভুলে গেছেন? মনে করানোর ব্যবস্থা আমরা ভালো জানি, করব ব্যবস্থা। সত্যি স্যার, আমি কিছুই জানি না। সবকিছুই। কি বলবে বলো? তোমার কারণে তো পুলিশ আমাকে সন্দেহ করছে। স্যার চলে গেছে, একদিন হয়নি, আর এখনই এই অবস্থা আমার। দিলীপ, আপনি পরে কথা বলুন। আর হ্যাঁ, আপনি কি দেখেছিলেন আবার বলুন। দুইজন তাগড়া জোয়ান পোলা আসছিল স্যার। আমি দেখছিলাম দিলীপ বাবুর সাথে তারা কথা বলতেছিল। আর কিছু দেখিনি স্যার, কসম আর কিছুই দেখি নাই। ঠিক আছে, আপনি যান। আরে স্যার, ভুলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছিল আমার সাথে। একটু আগে তো বললেন তাদের সাথে আপনার কোনো কথা হয়নি। ভুল বলেছিলাম স্যার, মনে পড়ছিল না। সেই দুজনকে আপনি চিনেন কিভাবে? আমি চিনি না স্যার, দেলোয়ার স্যারের সাথে দেখা করতে এসেছে। আমি তখন স্যারকে গিয়ে বললাম, আর কিছুক্ষণ পর স্যার বলল যে তাদের রুমে পাঠাতে।
আমি তাদের শুধু গিয়ে বলছি যে আপনাদের স্যার ভেতরে ডাকে। তারপর তো স্যার মুহূর্তের মধ্যে পুরো কাহিনী হয়ে গেল। আপনি কয়দিন ধরে এখানে কাজ করেন? অনেকদিন স্যার, 7 বছর তো হয়েই গেল। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আপনার দেলোয়ার স্যারের ছেলে কোথায়, আর ওনার স্ত্রী বা কোথায়? সবাই খবর পেয়েছেন? স্যার, গোপন কথা অভয় দিলে বলি স্যার। বলুন, কি বলবেন? স্যারের কোনো স্ত্রী নাই, আর ওনার যে ছেলের কথা জিজ্ঞেস করলেন সে তার আসল ছেলে না, পালক পুত্র স্যার। ও আচ্ছা। স্যার, অভয় দিলে আরো একটি কথা বলি। বলুন। ওই স্যারের সাথে স্যারের ছেলের রিলেশন খুব বাজে ছিল স্যার, খুবই বাজে, একদম দাগুমরা রিলেশন। আপনি এত কিছু কিভাবে জানেন? দা ধার করবার দায়িত্ব কি আপনার ছিল? ছি ছি স্যার, কি যে বলেন এগুলা। আমি এখানকার সাধারণ কর্মচারী, ছোট মুখে বড় কথা কিভাবে বলি স্যার? ঠিক আছে, আপনি যান এখন। আর হ্যাঁ শুনুন, নেক্সট টাইম আমাকে বাড়তি কোনো কিছু বলবেন না। যতটুকু বলবো ঠিক ততটুকুই বলবেন। জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার। পূর্ণ দাঁড়িয়ে আছে তার বাবার কবরের পাশে। কিছুক্ষণ আগে দেলোয়ার সাহেবকে কবর দেওয়া হয়েছে। পূর্ণ হাউ মাউ করে একদমই কাঁদেনি, তবে বেশ ভালোই শক্ত হয়ে গেছে। এত বেশি শক্ত যে সে বাবার কবরের দিক থেকে চোখ সরাতে পারছে না। দেলোয়ার সাহেবের বাড়ির ভাড়াটিয়া থেকে শুরু করে অফিসের অনেক কর্মচারী তার জানাজাতে এসেছে। পূর্ণ কবরস্থান থেকে বাসায় যাওয়ার পরপরই জানতে পারল বাসায় পুলিশ এসেছে। পূর্ণর সাথে কথা বলতে যায়। থানা পুলিশের ব্যাপারে পূর্ণ তেমন কোনো আইডিয়াই নেই। তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও সে ঠিক মতো জানে না। তবুও নিজে থেকে গিয়েই কথা বলল পূর্ণ। অফিসার, আমি পূর্ণ। ও, আমি জুবাইর আহমেদ, আপনার বাবার এই মামলার তদন্ত কর্মকর্তা। আসলে যে কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। সেদিন আপনি মিলে ছিলেন না কেন? ছিলাম তো, আমি বাবার সাথে কথা বলে বের হলাম। বাবা হিসেব নিয়ে আসতে বললেন, তারপরে সেই দেখি। আপনার বাবার কোনো শত্রু ছিল? আমার যতদূর মনে পড়ে এমন কেউ কখনো ছিল না, তবে একজন মিলের মালিকের সাথে বাবার একটু ঝামেলা হয়েছিল। ঠিক কিরকম ঝামেলা সেটা দিলীপ বাবুই ভালো বলতে পারবেন। আসলে উনি বাবার খুব কাছের মানুষ ছিলেন তো। ওনার সব তথ্য যদি সত্যি হয় তাহলে তো হয়েই গেল। আপনার বাবার সাথে কি আপনার দা কুমড়া সম্পর্ক ছিল? আমার বাবা আমার ভালোর জন্যই আমাকে বকতেন, প্রচুর বকতেন, কিন্তু দা কুমড়ার রিলেশন কেন থাকবে? কেন থাকবে সেটা বড় কথা না, ছিল কিনা সেটাই হলো বড় কথা। আচ্ছা ঠিক আছে, আমরা ওই দুজনের ব্যাপারে খোঁজ লাগানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। বাবাকে কেউ মেরে ফেলবে সেটা কোনোদিন আমার মাথায় আসেনি, তাহলে আমি কখনোই তাকে একা ফেলে যেতামই না। বুঝলাম। ঠিক আছে পূর্ণ, আপনার সাথে আবার পরে কথা হবে। আপনার বাবার এই ঘটনার পর আপনার সাথে এইসব নিয়ে কথা বলতে অন্যরকম লাগছে। তবে হ্যাঁ, আমি 2-1 দিনের মধ্যে আপনার অফিসে সবার সাথে কথা বলবো। একটা মানুষের কোনো শত্রুই নেই, কিছুই নেই, তাকে কেন এইভাবে মরতে হবে? দুনিয়াতে অনেক কিছুই ঘটে যেগুলোর কারণ আমাদের মাথার উপর দিয়ে যায়। তবে এই খুনের পিছনে যে কারণই থাকুক না কেন, আমি খুনিকে খুঁজে বের করবই। অনেক ধন্যবাদ আপনাকে। পূর্ণ অফিসে বসে আছে, বাবার রুমে বসা, কিন্তু বাবার চেয়ারে বসতে সে লজ্জা পাচ্ছে। ঠিক লজ্জা না, অদ্ভুত কোনো কারণে সে চাচ্ছে না ওই চেয়ারে বসতে। রুমে কিছুক্ষণ বসে থাকার পরেই দিলীপ এসে ঢুকলো। পূর্ণ, তুমি কি এখন সবকিছু দেখাশোনা করবে? আমি জানি না চাচা, কিছুই জানি না, জানতেও ইচ্ছে করে না। পুরো দুনিয়াটাই জানি কেমন লাগছে। বাবাকে কেউ খুন করবে ভাবতে পারেন? তুমি ছোট মানুষ, তোমাকে বলা উচিত না আমার, তারপরেও বলি শোনো, দুনিয়াতে কেউ ভালো মানুষ না। আমার তো ধারণা দেলোয়ার ভাইয়ের কোনো পার্টনারের সাথে ঝামেলা হয়েছিল, এমনি এমনি কেউ খুন করে নাকি? আপনি আমি দুজনেই অফিসে থাকি, দেখাশোনা করি, কই আমি তো কোনোদিন এমন কিছু দেখি নাই।
অনেক কিছুই তো চোখে দেখা যায় না, ভিতরে ভিতরে কার সাথে কার দুশ্মনী বুঝবা কিভাবে? যাই হোক, একলা সামলাইতে তো পারবা না। মনে করবা দেলোয়ার স্যার নাই তো কি হয়েছে, আমি তো আছি। সবসময় আমাকে কাজ জিজ্ঞেস করে তারপর করবা। চাচা, কাজ নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না, এগুলো নিয়ে পরে কথা বলি। কাজই তো আসো, এগুলো নিয়ে পরে না, আগে কথা বলতে হয়। যাই হোক, তুমি যেহেতু চাইতেছো না, তো পরেই হবে কথা। আমি একটু একা থাকি চাচা, পরে আপনার সাথে কথা হবে। পূর্ণ অফিস থেকে বের হয়ে থানায় গেছে, উদ্দেশ্য তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলবে। জুবাইর থানাতেই ছিল, কোন একটা বিষয় নিয়ে চিন্তা করছিল, কিন্তু কোনোভাবে সেই চিন্তা 2-2 4 মিলছে না। দেলোয়ার সাহেবের খুনের ব্যাপারে মোটিভও সে খুঁজে পাচ্ছে না। ভদ্রলোক টাকাওয়ালা পাবলিক, এটা কি মোটিভ হতে পারে? মাঝে মাঝে টাকা আর সম্পদ আমাদের নিজের অজান্তেই শত্রু হয়ে দাঁড়ায়। পূর্ণকে দেখে চা দিতে বলেই খুব আন্তরিক একটা হাসি দিয়ে জুবাইর আহমেদ বলল, আপনার জন্য গুড নিউজ আছে। আমরা 2 জন খুনিকে শনাক্ত করতে পেরেছি। কিভাবে? সিসিটিভির ফুটেজের মাধ্যমে। আপনাদের পাশের বিল্ডিং এর ক্যামেরাতে ওদের ফুটেজ পাওয়া গেছে। তারা যখন আপনাদের অফিসে ঢুকছিল সেই ফুটেজ। বাহ, তাহলে তো এখন কাজ করা অনেক সহজ হয়ে গেল। তা ঠিক, তাদের 2 জনকে ধরতে পারলে খুন কেন হয়েছে এটা বের হয়ে আসবে, খুনের পেছনে কারা আছে সেটাও বের হয়ে আসবে। আপনার যে কোনো সহায়তা লাগলে আমাকে জানাবেন, আমি আপনাকে পুরোপুরি সাহায্য করব। আচ্ছা, ভালো কথা, দিলীপ বাবুর লোক কেমন? বেশ ভালো লোক, বাবার পুরনো কর্মচারী। ওনার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? বেশ ভালো। ওনাকে কি কখনো আপনার সন্দেহ হয়েছে? কি ব্যাপারে সন্দেহ? আপনার বাবার খুনের ব্যাপারে। না, ওনাকে কেন সন্দেহ করতে হবে? সন্দেহ তো হতেই পারে, তাই না? কেন হবে এটা আবার কেমন কথা? আশা করি আপনি আমাদের কাউকে ফাঁসানোর চেষ্টা করবেন না। উনি খুব ভালো লোক। তারপরও যদি আপনার মনে হয় বাবার খুনের পেছনের হাত আছে, প্রমাণ নিয়েই তারপর কাউকে দোষারোপ করবেন, তার আগে না। আর তাছাড়া আমি চাই না দিলীপ বাবুর উপরে আপনি সন্দেহ করেন। সন্দেহ তো আমি আপনার উপরেও করতে পারি। আপনার ধারণা আমি আমার বাবাকে মেরেছি? অসম্ভব তো কিছু না, হাজার হলেও পালক পুত্র বলে কথা। আপনি আমাকে কথা দিয়ে আঘাত করছেন, ব্যাপারটা খুব কষ্ট পেলাম। আর দিলীপ বাবু অনেক ভালো মানুষ, আমি খুব খুশি হব যদি ওনাকে কোনো ঝামেলায় না ফেলেন। আমি এখন উঠছি। পূর্ণ বারবার সিসিটিভির ফুটেজ দেখছে। তার বাবা দেলোয়ারের এত খাতে টাকা খরচ করেছে, অথচ নিজের ঘরে কিংবা কর্মস্থলে কোনো সিসিটিভি লাগায়নি। আজকে অফিসে সিসিটিভি লাগানো থাকলে কত সুবিধাই না হতো। যাই হোক, অন্য কোনো ক্যামেরার ফুটেজ ব্যবহার করে হলেও যদি খুনিদের বের করা যায়, সেটাই বা মন্দ কি। দিলীপ বাবুর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। পূর্ণ আজকে পুলিশের কথায় খুব কষ্ট পেয়েছে। মানে হয় এগুলোর কোনো কথা বলার সময় এরা কোনো কথা চিন্তা করে বলে না। খুবই আজব একটা প্রফেশন এই পুলিশওয়ালাদের। পূর্ণ দিলীপ বাবুকে ডাকবার সাথে সাথে সে খেয়াল করলো দিলীপ বাবুকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। পূর্ণই নিজে থেকে জিজ্ঞেস করলো, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন যেন ভেঙে পড়েছেন? আসলে শরীরটা ভালো যাচ্ছে না। আচ্ছা, খবর কিছু পেয়েছেন? বাবার খুনিদের খবর? আমাকে জুবাইর আহমেদ ফোন দিয়েছিল থানা থেকে, জানালো ফুটেজ নাকি পেয়েছে কিসের। ও হ্যাঁ, সুসংবাদটা দিতেই ভুলে গিয়েছিলাম। বাবার খুনিদের শনাক্ত করা হয়েছে। ও আচ্ছা, ওই 2 জনকে ধরতে পারলেই সব বের হয়ে আসবে। তো এই কাহিনী। তবে আপনি কিন্তু সাবধানে থাকবেন, পুলিশি ঝামেলা বাজে ঝামেলা। কে কখন এই ঝামেলা পড়ে যায় তা আগে থেকে বোঝা খুবই মুশকিল। আর আমার মনে হলো তারা সন্দেহের তালিকা আপনাকেও রেখেছে। যাই হোক, চিন্তা করবেন না। কিছু জিনিস নিয়ে তো চিন্তা করতেই হয়। টাকা টাকা খাওয়াতে হবে। টাকা? কিসের টাকা খাওয়াতে হবে? কি বলছেন এগুলা? পুলিশ আমার থেকে টাকা খাওয়ার ফাঁদ বানাচ্ছে। সমস্যা নাই, আমিও এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় জানি। যাই করবেন সাবধানে করবেন, আর এমন কিছু করবেন না যা থেকে বিপদে পড়তে হয়। আর আমার কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় আমাকে বলবেন।
নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। জুবাইর আহমেদ আরো কিছু জায়গায় খোঁজ লাগিয়েছে। মার্ডার হবার কিছুদিনের মধ্যে খুনি ধরা না পড়লে মামলা ঝিমিয়ে যায়। তবে জুবাইর যে মামলা দেখবে সেটা কখনোই ঝিমোতে দেয় না সে, আর দেবেই বা কেন? উনি তো আর বাকি 10টা অফিসারের মতো না। তবে জুবাইরের মনে বেশ কয়েকটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। এর কারণ হলো দিলীপ বাবুর বেশ কিছু কথা বেশ ভালোই কনফিউজিং। তাছাড়া পূর্ণের ব্যাপারে দিলীপ বাবু আগে থেকে নেগেটিভ, আবার একই সাথে পূর্ণ দিলীপ বাবুর ব্যাপারে পজিটিভ। সবকিছু মিলিয়ে একটা কনফিউজিং ব্যাপার বারবারই ঘোরাতে হচ্ছে। সহজভাবে দেখতে গেলে কিছু মোটিভ পাওয়া যাচ্ছে। প্রথমত, যদি সহজভাবে চিন্তা করা যায় তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, কি দাঁড়ায় সেটা একটু পরেই জুবাইর বের করতে পারবে। তার আগে বরং পিয়নের সাথে একটু কথা বলে আসা যায়। আসলে অফিসের পিয়নগুলো মাঝে মাঝে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারে। জুবাইর পিয়নের বাসায় গিয়ে হঠাৎ করে উপস্থিত হল। পিয়নের বাসায় পুলিশ আসায় হঠাৎ করে পিয়ন বেশ হকচকিয়ে গেল। জুবাইর খুব শান্তভাবে বসে পিয়নকে জিজ্ঞেস করতে লাগলেন, খুনি কে সেটা আমরা জেনে গেছি, এই ব্যাপারে আপনি জানেন কিছু? কি বলেন স্যার, আমরা তো কেউ কিছু জানি না। খুনি আপনাদের অফিসের একজন। আমি এখন তাই কয়েকজন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিব। আমি তো কিছুই জানি না স্যার। যা জানেন সেটাই বলবেন, না বললে সেটা বলবার ব্যবস্থাও আমরা করব। এখন বলুন, দিলীপ বাবু কেমন মানুষ ছিলেন? খুবই চালাক মানুষ স্যার। তারে আড়ালে ঘাঘু মাস্টার ডাকতেন। আপনার স্যারের সাথে তার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক ভালোই ছিল। সে কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ করে না স্যার, কিন্তু সে খুব চালাক মানুষ, সেটা তার চালচলনেই বোঝা যায়। আপনাদের পূর্ণ কেমন মানুষ? শুনলাম সে নাকি পালক পুত্র। পালক পুত্রের সাথে তো বাবা রিলেশন ঠিক থাকার কথা না। উনি খুবই ভালো মানুষ, তবে একটু একাচোরা। কারোর সাথে মিশেন না, কথা বলেন না, কিন্তু খুব ভালো মানুষ। দেলোয়ার স্যারের সাথে ওনার কখনই ঝগড়া হয় না, তবে স্যার ওনারে খুব বকতেন। যখন কথা বলতেন তখনই ঝাড়িয়ে দিতেন। কেন ঝাড়ি দিতেন কেন? স্যারের ধারণা ছিল তার ছেলে পূর্ণ কোন একদিন রাগ করবে কিংবা জারি শুনে তর্ক করবে, কিন্তু পূর্ণ তো পানির মতো মানুষ, রাগই করতে পারে না। ও আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বাসায় চলে এসেছি তাই ভয় পাননি তো? স্যার, আমাদের জীবনটাই ভয়ের। গরিব মানুষের সবকিছুর জন্যই ভয় পাইতে হয়। ABC Radio 89.2 FM. Kuasha. Bhago, bhago, bhago. Headphones কানে দিয়ে ABC Radio non-stop সাথে আছে। Bhago, bhago, bhago. Headphones কানে দিয়ে ABC Radio সাথে আছে সবসময়। ABC Radio 89.2 FM. Kuasha. এতক্ষণ শুনছিলেন প্রথম পর্ব আজকের কাহিনীর। সেখানে আমরা দেখেছি দেলোয়ার সাহেব ব্যবসায়ী, যিনি চিরকুমার, বিয়ে করেনি, কিন্তু তিনি একটি ছেলে দত্তক নিয়েছেন। তিনি একটি ছেলে দত্তক নিয়েছিলেন যার নাম পূর্ণ, যাকে তিনি মানুষ করেছেন নিজের সন্তানের মতন। তো যাই হোক, তিনি কেন বিয়ে করেননি সেটা কিন্তু আমাদের কাহিনীর মূল বিষয় না। অবশ্য হতেও পারে, একেবারে রহস্যের শেষে আমরা হয়তো সেটা জানবো। কিন্তু তিনি তার অফিসে তার নিজের রুমে খুন হয়ে যান। দুজন আততায়ী তার ঘরে ঢুকে তাকে খুন করে যায় অফিস চলাকালীন সময়। কারা তারা, কেন খুন হয়, কি মোটিভ খুনের পেছনে, আমরা কিছুই জানি না। এটাই হচ্ছে আজকের গল্পের রহস্য, যে কে খুন করেছে দেলোয়ার সাহেবকে এবং কেন। প্রথম পর্ব এতক্ষণ শুনেছেন, এখন চলে যাব দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। চলছে কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM। আপনার সাথে আছি শারবিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। ABC Radio 89.2 FM. Kuasha. ABC Radio 89.2 FM.
ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে। তবে এই নিশ্চিত তখনই হওয়া যাবে যখন হাতে নাতে প্রমাণ আসবে। প্রমাণ ছাড়া কোনো কিছুই নিজ থেকে নিশ্চিত হয়ে লাভ নেই। জুবাইর আহমেদ থানায় বসে চা খাচ্ছেন। মাথার মধ্যে শুধু দেলোয়ার সাহেবের একটা খুনের কাহিনী এবং মোটিভ ঘুরছে। এই একটাই সমস্যা জুবাইর আহমেদের, মাথায় কোনো কেস ঢুকে থাকলে সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো কিছুই মাথায় ঢোকে না। জুবাইরের চা শেষ হবার আগেই এসে দিলীপ জুবাইরের রুমে ঢুকে পড়ল। জুবাইর দিলীপকে থানায় আসতে দেখে খুব অবাক হয়েছে। দিলীপ ঢুকেই বলল, স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। আপনাকে কি কেউ আমার সম্পর্কে কিছু বলেছে? আপনার সম্পর্কে কে কি বলবে? আসলে স্যার, কান কথায় বিশ্বাস করবেন না। আমি এখানে পুরনো তো, তাই অনেকেই জলে স্যার। জ্বললে আপনার সমস্যা কি? আপনাকে তো আর জ্বালিয়ে দিচ্ছে না। জ্বালিয়ে দিলে আমাদের এসে বলবেন, আমরা ব্যবস্থা নিব। স্যার, আপনি আমার সঙ্গে মশকরা করতেছেন। আমি মশকরা করতে আসিনি। সত্যি বলতে, আপনার সাহায্য লাগলে জানাবেন স্যার আমাকে। কি ব্যাপারে সাহায্য বলুন তো? যে কোনো ব্যাপারে স্যার। আমি ছোট মানুষ, কিন্তু আমার মন খুব বড়। আপনি নিরাশ হবেন না স্যার। আপনার মন বড় হলেও আপনার নিয়তে ঘাপলা আছে, সেটা বুঝতে পারছি। আচ্ছা, নিয়ত গুণে বরকত একটা কথা আছে, জানেন কি? আমি মূর্খ মানুষ স্যার। আমি শুধু জানি আপনাকে খুশি রাখতে হবে। নিজেকে খুশি রাখুন, কাজে দিবে। আমার খুশি নিয়ে না ভাবলেও চলবে। আচ্ছা স্যার, আমি তাহলে উঠি আজ। জি, আসুন। কাহিনী পুরো অন্যদিকে টার্ন করলো ঠিক তার 3 দিন পরে। কারণ দেলোয়ার সাহেবকে যারা গুলি করে গেছে, ফুটেজ অনুযায়ী তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 2-1 একসাথে একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। এমন সময় তাদের গ্রেফতার করা হয়। তারা দুজনেই এখন পুলিশের হেফাজতে আছে। জুবাইর আহমেদ দুজনকে একবার দেখে গেছে। ঘটনার শেষ পর্যায়ে চলে আসতে খুব বেশি সময় লাগেনি। জুবাইর আহমেদকে আজকে খুবই খুশি খুশি লাগছে। প্রতিবার যখন কেসের সমাধানের শেষ পর্যায়ে চলে আসেন, তখন তিনি খুব খুশি খুশি ভাব নিয়ে চলাফেরা করেন। আসামি ধরা পড়েছে শুনে পূর্ণ চলে এসেছে। সে তার বাবার খুনিকে দেখতে চায়, জানতে চায় যে কি দোষ করেছিল তার বাবা। কিন্তু জুবাইর আহমেদ এখনো তাকে আসামি দেখতে দেয়নি। দিলীপ বাবু অসুস্থ বোধ করছেন, তাই পূর্ণর কাছ থেকে ছুটি নিয়েছেন। আসামি দেখার জন্য বলবার পরেও উনি আসেননি। ওনার নাকি বিছানা থেকে নামারও শক্তি নেই। ওরা কি বলেছে? ওরা কেন আমার বাবাকে গুলি করলো? মাত্র তো ধরা হলো, এক্ষুনি কি সব বলবে? আপনি মনে হয় আগে কখনো পুলিশি ঝামেলা ফেস করেননি পূর্ণ। আসলে এমন ঝামেলা ফেস করতে হবে এটা আমার কল্পনাতেও ছিল না। বাবা যাওয়ার পর বিজনেস কিভাবে চলছে? দিলীপ বাবু হেল্প করছেন আমাকে। আসলে দিলীপ বাবু খুব ভালো লোক। আপনি অকারণেই তাকে সন্দেহ করছিলেন। পুলিশ অকারণে কাউকে সন্দেহ করে না। দিলীপ বাবু কোথায়? আজ আসলেন না কেন? আসামি দেখে যেত। আমি তাকে বলেছিলাম আসবার জন্য। উনি একটু অসুস্থ বোধ করছেন। এখন আরো অনেক কিছুই বোধ করবেন। যাই হোক, আপনি একটু সাবধানে থাকবেন। আমার কেন জানি মনে হয় যারা আপনার বাবাকে ভাড়াটে খুনি দিয়ে গুলি করিয়েছে, তারা আপনার উপরে হামলা করতে পারে। কিন্তু আমার তো কোনো শত্রু নেই। আপনার বাবার কি শত্রু ছিল? এখানে মূল গেম অন্য কে খেলছে। কে খেলছে সেটা আমরা খুব শীঘ্রই বের করব। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। আসুন। আর হ্যাঁ, সাবধানে থাকার কথাটা মাথায় রাখবেন। পূর্ণ সোজাসুজি অফিসে না গিয়ে চলে গেল দিলীপের বাসায়। দিলীপের চোখ একদম টকটকে লাল হয়ে আছে। হঠাৎ করে জ্বর আসায় চেহারা একেবারে ফুলে আছে। পূর্ণকে দেখে বিছানা থেকে উঠে বসেই একটা সিগারেট ধরালো দিলীপ। দিলীপের চোখ ভর্তি হতাশা। এই হতাশার কারণ কি সেটা বুঝতে পারছি না পূর্ণ। পূর্ণ দিলীপের পাশে বসে বলল, শরীর এখন কেমন আপনার? রাখো তোমার শরীরের কথা। দেলোয়ার স্যারের খুনি যে ধরা পড়েছে, তারা কি কিছু বলেছে? এখনো কিছু বলেনি। আপনার কি ধারণা তাদের দিয়ে কারা বাবাকে খুন করেছে? জানি না, আমার কোনো ধারণা নেই। পুলিশ যা ভাবে ভাবুক, আমি ধারণা করে কি করব। তবে
আমার যা মনে হয় ভাড়াটে খুনি কখনো মেইন মানুষের নাম বলবে না, কারণ ওদের ওই পরিমাণ টাকায় দেওয়া হয় যেন ওরা মুখ না খোলে। আমার বাবার খুনের বিচার হলেই আমি খুশি। আচ্ছা, আপনি তাহলে অফিস কবে থেকে করবেন? জানি না, শরীরের অবস্থা তো দেখতেই পাচ্ছ। এই অবস্থা নিয়ে কিভাবে অফিস করি বলো? এদিকে আমার আবার গ্রামে যাওয়ার জন্য মন টানছে। অফিস করে করে তো জীবন পার করে দিলাম, ভাবছি বাকি জীবন পার করবো গ্রামের হাওয়া খেয়ে। কি বলছেন এগুলা? আপনি আসলেই অনেক অসুস্থ, আপনি বরং একটু রেস্ট নিন। আসতে হলে উঠি। খুনিদের কি আপডেট আছে আমাকে জানিও। অবশ্যই জানাবো, আপনি ছাড়া তো আর কেউ নেই জানানোর মতো। দিলীপের বাসা থেকে বের হবার কিছুক্ষণের মধ্যে যখন পূর্ণ রিকশায় উঠল, তখন খুব কাছ থেকে পূর্ণকে গুলি করা হলো। তবে গুলি লাগলো পূর্ণর হাতে। গুলির আকস্মিকতায় পুরো হকচকিয়ে পূর্ণ রাস্তার মাঝে অজ্ঞান হয়ে গেল। একবার মনে হলো সে মারা যাচ্ছে, তার কিছুক্ষণ পরে সে জ্ঞান হারালো। জ্ঞান হারানোর আগে তার মনে হলো তার বাবা দেলবার তার পাশেই দাঁড়িয়ে আছে। বলেছিলাম কয়েকটা দিন সাবধানে থাকতে। আমি ভেবেছিলাম আমি মারা যাচ্ছি। গুলি কোথায় লেগেছে বুঝতে পারিনি, শুধু দেখলাম রক্ত আর বাবাকে। বাবাকে মানে? জ্ঞান হারাবার আগে দেখলাম বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে। আপনি খুব বাবা ভক্ত ছিলেন, তাই না? আমি আমার বাবার পালক পুত্র, এটা তো আপনি জানেন বোধ হয়। হ্যাঁ, আমার বাবা আমাকে অনেক বকতেন। কেন বকতেন জানেন? আমি কিছুটা আপনাদের পিয়ন চাচার কাছ থেকে শুনেছি। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমি যেন সেই ভালোবাসাকে দুর্বলতা না মনে করি, সেজন্যই আমাকে বকতেন। আমার দুনিয়াতে কেউ ছিল না জুবার সাহেব, এখনো নেই। দিলীপ সম্পর্কে আপনার কি ধারণা? আমার দুনিয়ার সবাইকে ভালো মনে হয় ভাই। যে আজকে আমাকে গুলি করেছে সে নিশ্চয়ই টাকার জন্য করেছে। এখন টাকা দরকার দেখেই বাধ্য সে এই কাজ করেছে। এগুলা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ওকে, রেস্ট নিন। আর আপনার বাবার খুনিদের রিমান্ডে নেওয়া হচ্ছে। আশা করি মূল নাটের গুরু বের হয়ে আসবে। আপনি অনেক করেছেন আমাদের জন্য, আপনার প্রতি সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আপনার কৃতজ্ঞতা আপাতত আপনার কাছেই থাকুক। সমস্যার সমাধান হলে আমি এসে নিয়ে যাব। হাসপাতালের কেবিন থেকে বের হয়ে জুবাইর আহমেদ দেখল প্রিয়র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জুবাইর এত বড় গুলির ঘটনার পরেও দিলীপকে কোথাও দেখতে পেল না। এই ব্যাপারটা খুব অবাক করল জুবাইরকে। মূল জট এখন খুলতে শুরু করেছে। জুবাইর জানে একবার জট খুলতে শুরু করলে সেটা সময়ের সাথে সাথে খুলতেই থাকে। জুবাইর পিয়নের সামনে গিয়ে বলল, কি ব্যাপার, আপনাদের দিলীপ বাবুকে দেখতে পাচ্ছি না? দিলীপ বাবু ছুটিতে স্যার। আপনাদের অফিসের প্রধান মানুষ গুলি খেয়েছে আর সে ছুটি ছেড়ে দেখতে আসলো না, এটা কেমন কথা? মনে হয় অসুস্থ স্যার। ভালো, উনি দেখতে না আসলেও ওনাকে দেখতে যাওয়া উচিত। দেখি খুব শীঘ্রই ওনার সাথে দেখা করতে হবে। কি যে হইতেছে স্যার, খুব অবাক লাগে। দেলো সাহেবের পর পূর্ণ বাবারে গুলি, বলেন তো স্যার মানা যায়? দুনিয়াতে আমরা কয়টা জিনিস মানিয়ে নিতে পারি, তবুও তো নিতে হয়। যাই হোক, চিন্তা করবেন না। আসল নাটের গুরু কে তাকে বের করা হবে। আমি নিজেই তাকে বের করব। আসছি, পূর্ণর খেয়াল রাখুন। ভাড়াটে খুনিদের একটা মূল বৈশিষ্ট্য আছে, তারা টাকার জন্য যে কোনো কিছু হজম করতে পারে, এমনকি রিমান্ডের টর্চার পর্যন্ত। কিন্তু এই ক্ষেত্রে দেলবার মার্ডার কেসে ঝামেলা হয়ে গেল, কারণ রিমান্ডের পর দুজন খুনি স্বীকার করেছে যে তাদের দিলীপ নামের এক লোক খুনের জন্য টাকা দিয়েছে। তবে সেই দিলীপকে তারা চেনে না, কারণ অর্ডারটা এসেছে থার্ড পার্টির মাধ্যমে। থার্ড পার্টি কুরিয়ারে করে টাকা এবং চিঠিতে খুনের ডিটেলস পাঠিয়েছে। কিভাবে, কখন, কোথায় খুন করতে হবে সেটা পুরো ব্যাপারটাই চিঠিতে বিস্তারিত লেখা। জুবাইর আহমেদ স্তব্ধ হয়ে বসে আছে পুরো ডিটেলস শুনে। রিমান্ডে একজনের অবস্থা এত বেশি খারাপ যে রক্ত বমি করছে, তাকে আলাদা করে রাখা হয়েছে। আরেকজন চোখ বন্ধ করে কথা বলছে।
কিছুক্ষণ আগে চোখের সামনে লাইট ধরে রাখায় সে এখন চোখে অন্ধকার দেখছে, তার মুখ দিয়েও লালা পড়ছে। তারপর কিভাবে বুঝলি যে ওই রুমে ওই সময় দেলোয়ার সাহেব একা থাকবে? স্যার, আমাদের সব বলে দিছিল চিঠিতে স্যার। দিলীপের সাথে কখনোই দেখা হয়নি? দেখলে চিনতে পারবি? স্যার, সত্যি কথা, চিঠিতে দিলীপের নাম ছিল না। আমি জানছি থার্ড পার্টির একটা চিরকুট থেকে। এখানে লেখা ছিল যে দিলীপের কাজ, মন দিয়ে করবি, পেমেন্ট ডাবল আসবে। কত টাকা দিয়েছিল? ডাবল দিছিল স্যার। প্রথমে 15 করে, দুজনে 30, পরে আরো 30, টোটাল 60,000। বুঝলাম, ভালো প্ল্যান। দিলীপকে মধ্যরাতে অ্যারেস্ট করা হলো। দিলীপের জ্বর অনেক বেশি হওয়াতে সে আর বাইরে কোথাও যায়নি। জ্বরের প্রকোপে দিলীপের মাথার অবস্থা খারাপ, সে বারবার বিলাপ করছে। তাকে অ্যারেস্ট করতে এসেছে জুবায়ের আহমেদ। জুবায়ের চেহারায় তৃপ্তির একটা হাসি। জুবায়ের কেসের প্রথমেই ধরে ফেলেছিল যেটা দিলীপেরই কাজ হবে। মোটিভটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার ছিল। প্রথমত দেলোয়ার সাহেবের কেউ নেই, ছেলে পুণ্যর কাছে সম্পত্তি অর্থহীন, তাই সব মিলিয়ে যদি দেলোয়ার সাহেবকে সরিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজে অনেক কিছুই হাতিয়ে নেওয়া যাবে। দিলীপ বারবার বিলাপ করতে শুরু করেছে। জুবায়ের আহমেদ বিরক্ত হয়ে পড়লেন। কুয়াশা কুয়াশা কুয়াশা। দ্বিতীয় পর্ব শেষ করলাম আমরা। এতক্ষণ শুনলাম আমরা দ্বিতীয় পর্ব। অনেক নাম মাথায় আসছে, বেশ কয়েকটা নাম মাথায় ঘুরঘুর করছে যে কে হতে পারে দেলোয়ার সাহেবের খুনি। আপনারা নিশ্চয়ই গেস করছেন বা অনুমান করছেন, বা কাউকে না কাউকে তো খুনি সন্দেহই হচ্ছে। নাকি খুনি কে শেষ পর্যন্ত আমরা আসলেই জানতে পারবো না। সবকিছুই জানবো, সবকিছুই শেষ হবে কুয়াশার শেষ পর্বে, অর্থাৎ এখন যে পর্বটা শুনবো আমরা। তাহলে চলুন চলে যাই কুয়াশার শেষ পর্বে, তারপর আবারও ফিরে আসছি। ABC Radio 89.2 FM. কুয়াশা কুয়াশা। কি সমস্যা? এমন করছেন কেন? আমাকে আমাকে কোর্টে কেন নিচ্ছেন? সমস্যা কি বলেন তো? থানায় নেওয়া হচ্ছে আপনাকে, কোর্টে না। আমি কেন কোর্টে যাব? আমি কি উকিল নাকি? দিলীপ সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনাকে আমরা অ্যারেস্ট করেছি, আপনি থানায় যাচ্ছেন। বাকি কথাগুলো থানায় চলুন, তারপর শুনবেন। আমাকে কোর্টে কেন নেওয়া হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার এখন কিছু বুঝতে হবে না, যা বুঝবার পরে বুঝলেও চলবে। পুণ্যের সামনে জুবায়ের আহমেদ বসেন, তার মুখ হাসি হাসি, তাকে বেশ প্রফুল্ল মনে হচ্ছে। পুণ্যের মুখ গোমরা হয়ে আছে, তাকে দেখে মনে হচ্ছে পুরো বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। পুণ্যের রুমের বাইরে পিয়ন হাঁটাচলা করছে, তাকেও বিষণ্ণ মনে হচ্ছে। এত বড় একটা ঘটনা দিলীপ বাবু ঘটাবেন সেটা উনি নিতেই পারছেন না, সেটা বোঝা যাচ্ছে। কেস তো সলভ হয়ে গেল, আপনার এখন কেমন লাগছে বলুন? খুবই খারাপ লাগছে। এত কাছের মানুষের দিলীপ বাবু এই কাজটা করবেন সেটা আমি কখনো কল্পনাও করিনি। সবাই আপনার মতো পুণ্যবান হয় না। পুণ্য, ওনাকে কি ফাঁসি দেওয়া হবে? সেটা কোর্টে ভালো বলা যাবে, তবে আমি আমার দায়িত্ব পালন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। তবে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, দিলীপ বাবুর জন্য কষ্ট হচ্ছে। সব বিষয়ে কষ্ট না হলেই ভালো। যাই হোক, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দিলীপের সাথে পূর্ণ দেখা করতে এসেছে। দিলীপ একদম বুড়িয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে কোনো দিন সে এমনিতেই মারা যাবে। পূর্ণ অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে দিলীপের দিকে তাকিয়ে বলল, কেন করলেন এটা? আমি একটা কথা বললে বিশ্বাস করবে? বলুন। আমি কিছুই করিনি, সবকিছু অন্য কারো চাল। আমি ফেঁসে গেছি বন্য, আমাকে বের করবার জন্য ব্যবস্থা করো। আমি তোমার বিজনেস দাঁড় করিয়ে দেব। আপনি আমার বাবাকে খুন করে এই কথা বলছেন? আমার কি উত্তর দেওয়া উচিত বলুন?
আমার ফ্যামিলি উকিল চালাতে পারবে না। আমাকে বের করবার ব্যবস্থা করে দাও। তোমার বাবা বেঁচে থাকলে উনি অবশ্যই আমাকে বের করার সমস্ত ব্যবস্থা করতেন। বাবা বেঁচে থাকলে আমাকে এখানে আসতেই হতো না। প্লিজ পূর্ণ। আমি যাচ্ছি। আপনি যা করেছেন এরপর আপনার সাথে আমার দেখা হওয়াই উচিত না, তবুও এসেছি এখানে। ভালো থাকবেন। কোর্টে দিলীপের ফাঁসির রায় হয়েছে। এদিকে পূর্ণ তার ওখানে নতুন এক বিজনেস পার্টনার নিয়েছে। নতুন পার্টনার তার পূর্ব পরিচিত, সে পাশের মিলের মালিক মাহমুদ হাসান, পূর্ণের বাবার পুরনো বন্ধু এবং একই সাথে শত্রু। এদিকে নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছে পিয়ন হারুন। সে নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। তবে এই গোপন মুহূর্তে গোপন একটা মিটিং হচ্ছে। মিটিং কোনো অফিসে হচ্ছে না, হচ্ছে পূর্ণের ছাদের ওপর। চাকে থেকে গল্পের মতো মিটিংটা বলা যায়। তুমি কিভাবে এটা পসিবল করবে সেটাই তো আমার মাথায় আসলো না। কিছু জিনিস মাথায় না আসাই ভালো মাহমুদ সাহেব। কিন্তু এভাবে ঘোল কিভাবে খাওয়ালো আমার খুব জানতে ইচ্ছা করছে জানো। সবই তো আপনার কথা মতোই হয়েছে, জেনে আর কি করবেন। এখন তো আপনি পার্টনার হয়ে গেলেন। আরে তা না হয় হলাম, তাই বলে পুরো স্টোরি শুনবো না? এটার কোনো মানে হয়? চা দিতে বলে আরেক কাপ, কি বলুন? চা খেতে খেতেই শুনুন। শিওর, প্লিজ। পূর্ণ তার মাস্টার মাইন্ডওয়ালা গল্প বলতে শুরু করলো। কিভাবে বাবাকে গুলি করে মারার প্ল্যান করা হলো, কিভাবে ভাড়াটে খুনিদের কাছে যাওয়া হলো, পুলিশকে কনফিউজ করে দেওয়া হলো, আর কিভাবে পুরো বিষয়টা ঠান্ডা ভাবে হ্যান্ডেল করা হলো। সবকিছুই পূর্ণ তার বিজনেস পার্টনার অন্যতম হোতা মাহমুদের কাছে বলতে লাগলো। মাহমুদ হোতা হলেও সে পুরো প্ল্যানের বাইরে ছিল। তবে একটা ব্যাপার বুঝলাম না, তুমি কি জানতে না যে সিসিটিভি ফুটেজে খুনির ফেস ধরা পড়বে? শুনুন মাহমুদ সাহেব, খুনি ধরা পড়ুক এটাই তো আমি চাইছিলাম। আমার সহ্য হচ্ছে না, প্লিজ আমাকে খুলে বলো। প্ল্যানের শুরুটা হলো তখন যখন আপনার সাথে আমার প্রথম মিটিং হলো। বাবাকে কিছু ক্ষেত্রে মেরে ফেলা খুব একটা কঠিন কাজ ছিল না, তবে কঠিন কাজ ছিল পুলিশের ব্রেইন ওয়াশ করা। আর আমি যেটা করলাম, পিয়ন হারুনকে দিয়ে এক পার্টির কাছে পাঠালাম ভাড়াটে খুনি ম্যানেজ করতে। কিন্তু এখানে দিলীপের ব্যাপার কিভাবে আসলো? এখানেই তো টুইস্ট। হারুনের নাম বদলে বানিয়ে দিলাম দিলীপ। থার্ড পার্টি থেকে যখন খুনিদের কাছে টাকা এবং চিঠি গেল, বলা হলো দিলীপের কাজ। বোঝানো হলো ক্লায়েন্ট বড়, পেমেন্টও ডাবল। ভাড়াটে খুনির মাথায় দিলীপ নাম গেঁথে গেল। কিন্তু পুলিশকে ব্রেন ওয়াশ কিভাবে করলে? আমি জানতাম পুলিশ আমার কাছে আসবে এবং পিয়ন হারুনের কাছেও আসবে, তাই আমি কখনো দিলীপ সম্পর্কে খারাপ কিছু বলিনি। পুলিশ বুঝতে পেরেছিল দিলীপ একটা চালু জিনিস, কারণ সে চালাক, সেটা তার চাল চলনেই বোঝা যায়। অতিরিক্ত চালাক মানুষেরাই কিন্তু অতিরিক্ত বোকামিটা করে থাকে, দিলীপও তাই করলো। এদিকে আমি পুলিশকে দিলীপ সম্পর্কে ভালো ভালো কথা বলাতে পুলিশে ভাবলো আমি গাধার গরু টাইপের কিছু একটা। জোস, মাস্টার প্ল্যান। তারপর আমাদের বাঙালিদের স্বভাব কি জানেন? যত আমরা পজিটিভ বলবো ওরা মনে মনে নেগেটিভই ধরে নেবে। দিলীপের ক্ষেত্রে তাই হলো। এদিকে দিলীপকে আমি বোঝালাম পুলিশ তাকে সন্দেহ করে। সে যেহেতু বেশি চালাক, সে পুলিশের সাথে কথা বলে নিজের অবস্থান ক্লিয়ার করতে গেল। ইনডাইরেক্টলি ঘুষ দেওয়ারও ট্রাই করলো এবং পুলিশের চোখে ধরা পড়ে গেল। তা তুমি গুলি খেলে কিভাবে? যে আমার বাবাকে মেরেছে সে আমাকেও মারবে, কারণ তার উদ্দেশ্য ব্যবসা দখল করা। এটা পুলিশকে আমি বেশ ভালোভাবে বুঝিয়েছিলাম, তাই পুলিশও আমাকে বলেছিল সাবধানে থাকতে। দিলীপকে দেখে ফেরার পথে আমার লোক আমাকে গুলি করলো। হাতে গুলি খেয়ে আমি এমন একটা নাটক সাজালাম, দিলীপ আস্তে আস্তে গভীর খাদে পড়তে শুরু করলো। সেটা সে বুঝতেও পারলো না। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, দিলীপকে কেন তোমার টার্গেট বানাতে হলো? মামলা ক্লোজ করার জন্য তো একজনকে দরকার হবেই, যাকে আমরা অপরাধী হিসেবে দেখতাম। সেই অপরাধী হিসেবে দেখার জন্য দিলীপকে আমার মনে হয়েছে একদম পারফেক্ট। আর আসামিরা ধরা পড়লো ওটা কিভাবে? আমি জানতাম ধরা পড়ে রিমান্ডে গেলে কিছু না কিছু তো বলে দিবেই, তাই ওই চিরকুট দিয়ে দিলীপের নাম ওদের মাথায় গেঁথে দিয়েছিলাম, যে কারণে পুলিশ দিলীপকে একদম পুরোপুরি সন্দেহ করে ফেলে।
তুমি তো আসলে একটা জিনিস। দুনিয়াতে চলতে গেলে জিনিস হিসেবেই থাকতে হয়, নইলে হয় না। তার মানে ফার্স্ট টু লাস্ট পুরাটাই তুমি এইভাবে ট্র্যাপ বানিয়ে রেখেছিলে? প্রত্যেকে এসে ট্র্যাপে পড়েছে? দুনিয়াতে চলতে হলে পাপ পুণ্যের ব্যালেন্সটা করতে হয়। আপনার সাথে মিশে আমি একটা পাপ করেছি, একটু আগে একটা পুণ্যও করেছি। কি কি পুণ্য? আপনি যেখানে সাইন করেছেন সেখানে আপনি আপনার সব সম্পত্তি আমার কাছে বিক্রি করেছেন, এমনটাই লেখা। মানে কি বলছো তুমি? মানে বোঝার টাইম শেষ। আমার লোক এখন আপনাকে গুলি করবে, তারপর আমার পায়েও একটা গুলি করবে। লোকে জানবে আমার পিছনে শত্রু লেগে গেছে। তারপর আপনার বিজনেসও আমার, আমার বিজনেসও আমার। এদিকে আপনাকে গুলি করতেই হবে, কারণ আপনি আমার পুরো নকশা জেনে গেছেন। আপনি যে কখনো এটা কাউকে বলবেন না, সেটার প্রমাণ কি? আমাকে আমাকে মেরে ফেলবে তুমি? কিভাবে সম্ভব এটা? পুণ্য এবং পাপের মাঝে সবই সম্ভব।